প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের এই আজকের বিশেষ অনুষ্ঠান থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রতিদিনই আমাদের নানা আয়োজন আপনারা দেখে থাকেন। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে জাতীয় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ 2020 পালিত হচ্ছে এবং আমরা সবাই যেন এই বিষয়ে উদ্বুদ্ধ হই। সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, সাধারণ মানুষ যারা ভোক্তা, তারা যেন এই বিষয়গুলোর সাথে আরো বেশি সম্পৃক্ত হন, তার উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আমরা দুজনকে পেয়েছি। মোহাম্মদ মুমিনুল কবির, তিনি মহাপরিচালক, কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শুল্ক রিয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুস্তফা আলী। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি আজকের অনুষ্ঠান আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমন প্রথম কথা হচ্ছে যে মুজিব বর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর, মানে একেবারে কোনো রাগ ঢাকের কোনো কিছু নেই, কারণ তো আমার ইএফডিতে যেতেই হবে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই একদম সহজ করে, আমরা ইলেকট্রনিক যে ভ্যাট প্রদানের মেশিন, যাতে আপনি ভ্যাট দিচ্ছেন, আপনি যে দোকান থেকে পণ্য কিনলেন সেটি সরকারের কোষাগারে গেল কি গেল না সেটি নিয়ে আপনি যেমন দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তারাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে। অর্থাৎ আমরা মাঝামাঝি কোনো মধ্যসত্যভোগী রাখার কোনো চেষ্টা করি না, চেষ্টা করি যে সরাসরি যেন সেটি সরকারের হাতে যায়। সরকার সে ধরনের পলিসিতে গেছে, সে কারণেই এবারের প্রতিপাদ্য বিষয়টি মুজিব বর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর। একেবারে শুরুতেই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। তো আমি প্রথমে বলবো যে এটা খুবই উপযোগী একটা স্লোগান জাতীয় রাজস্ব বোর্ডের জন্য, কারণ এটা এমন একটা পদ্ধতি যে আমাদের দেশে হয়তো এটা এখন এই মুজিব বর্ষের সেরা উপহার হতে পারে, এই জন্য যে এর মাধ্যমে যে রাজস্ব বৃদ্ধি পাবে, তাতে সরকারের যে অভ্যন্তরীণ সম্পদ যে উন্নয়নে ব্যয় হবে, এটার সংস্থান অনেক বৃদ্ধি পাবে। তো জিনিসটা ইএফডি, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস, এটাতে হবে কি, আগে এটা ছিল না। এখন যারা সেবা প্রদান করেন, তারপরে খুচরা পাইকারি পর্যায়ে ব্যবসা করেন, তাদেরকে এটা দেয়া হবে। তাদের যে বিক্রি হিসাব, যেটা বিক্রি করবেন বা মালামালের ইনভেন্টরি, সব কিছু এটাতে থাকবে। তো বিক্রি হিসাব ওখানে যখনই একটা ইনপুট তারা দিবেন, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল সার্ভারে এটা চলে আসবে। অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড সেন্টারে বসে দেখতে পাবে কোন প্রতিষ্ঠান কতটা চালান কাটলো, ভ্যাট দিচ্ছে কি না, বা যেখানে যত দেওয়ার কথা যদি মনিটরিং করার প্রয়োজন হয় সেটা করবে। তো আগে যেটা ছিল না। তো এখন মূল কথা হলো ভোক্তা যারা, তারা কিন্তু ভ্যাট দিচ্ছে। মাঝখানে যারা এই ভ্যাটটা সংগ্রহ করেন, কালেক্টর, তারা ঠিকভাবে এই ভ্যাটটা সরকারি কোষাগারে দিলেন কি না সে সম্পর্কে যেমন দ্বিধাদ্বন্দ্ব থাকে এই জাতীয় রাজস্ব বোর্ডের থাকে, অন্যদিকে ভোক্তা, তো সেটা থাকবে না যদি এটা সঠিকভাবে চলে। এখন ব্যাপক একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, শুধু ইএফডি না, যারা যেমন মনে করেন যে আগোরা, মিনা বাজার, যারা চেইন শপিং মল আছে, তাদের যে নিজস্ব যে পজ সিস্টেম আছে, তো সেইটার সাথে আরেকটা মেশিন লাগাই দেওয়া হবে। ওটাকে বলা হচ্ছে এইচডিসি, সেলস ডাটা কন্ট্রোলার। ওইটা লাগাই দিলে ওটা তখন ইএফডির মতন কাজ করবে, ডাটাটা চলে আসবে সেন্টারে। সেন্টারে চলে আসার ফলে তখন আমরা সব তথ্য পাবো এবং তারা যদি ওখানে যারা সংগ্রাহক, এই ব্যবসায়ীরা, তারা যদি এন্ট্রিটা ঠিকভাবে দেয়, তাহলে একদিকে মানে আমরাও জানতে পারবো, তাদেরও হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সব কিছু এনশিওর হয়ে যাবে। এটা যদি সাকসেসফুল হয়, প্রাথমিক পর্যায়ে 1000 ইএফডি দেওয়া হয়েছে আপনার চট্টগ্রাম এবং ঢাকায়। পর্যায়ক্রমে এই দেশের বড় বড় শহরগুলোতে এগুলো দেওয়া হবে এবং আমাদের যে স্থানীয় অফিস আছে তারা এটা মনিটরিং করবে। মনিটরিংয়ের মাধ্যমে দেখবেন, পর্যবেক্ষণে রাখবেন যে কীভাবে তারা ঠিকভাবে এন্ট্রি দিচ্ছে কি না। ফিল্ড লেভেলে আমাদের লোকজন আছেন। তো আমরা যারা সংগ্রাহক তাদেরকে বিশ্বাস করতে চাই জাতীয় রাজস্ব বোর্ড, যে তারা এটা ঠিকভাবে চালাবেন। কেননা ভ্যাট সিস্টেমটাই হলো স্বনির্ধারণী, অর্থাৎ এখানে আমরা আপনাকে পাহারা দিতে চাই না, আপনার নিজের হিসাব নিজে করবেন। স্যার, এটা তো মানে একেবারে প্রফেশনাল একটা কথা যে আমরা তো পাহারা দিতে কাউকেই চাই না, কিন্তু আমাদের মানসিকতা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি
আপনার কাছে আসতে চাই, বিশেষ করে একটু বলি আসলে এটা হলো রিয়েল টাইম ট্রানজাকশন গুলো আমরা সবকিছু দেখতে চাই। আপনি যেটা বলছেন আসলে পাহারা দেওয়া, যারা সেলার তারা তো আসলে কালেক্টর, তাই না? ওরা কালেক্ট করে আমরা পাবো, আমাদের আইনে কিন্তু এটাই বলা আছে। তো এখন সেলাররা যারা মানে আমরা যাদেরকে ব্যবসায়ী বলি, ওরা যদি প্রপারলি ভ্যাটটা কালেক্ট করে সরকারকে দিয়ে দেয় তাহলে কিন্তু আর সমস্যা নাই। ইভেন আমাদের ইএফডি মেশিনেরও কিন্তু প্রয়োজন নেই। আমার প্রশ্ন হচ্ছে ইএফডি মেশিনটা শুরুতে আমাদের ব্যবসায়ীদের অলমোস্ট তো সবাইকেই চিনি, এমন না যে কাউকে তারা যে ধরনের আন্দোলনটি করলেন একেবারে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যে বিশেষ করে 17, 18, 19, 20 একেবারে মানে নির্বাচনের পরে রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিবে যে আমরা ইএফডি তে যাব কি যাব না, এই পর্যায়ে গেল জিনিসটা। কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষ যারা ক্রেতা তারা তো ঠিকই ভ্যাটটা দিচ্ছেন। যেমন আমি আজকেও পণ্য কিনেছি, আজকেও আমাকে যেটা চার্জ করা হচ্ছে সেটা আমি দিচ্ছি, কিন্তু মানে তাদের আপত্তিটা কোথায়? তার কারণ হচ্ছে যে সরকারের কোষাগারে তুমি দিবে, সেই আইনে সেটি বলা আছে, তাহলে তাদের আপত্তি কোথায়? না আসলে হয়েছে কি যে আমাদের যে আইনে, আমাদের আইনে ট্যাক্স কালেক্টর কিন্তু আসলে মানে ট্যাক্স পেয়ার যিনি, সাধারণ ভোক্তা কিন্তু ট্যাক্স পেয়ার না। আইনে কোথাও বলা নেই সাধারণ ভোক্তা ট্যাক্স পেয়ার। ট্যাক্স পেয়ার হলো ব্যবসায়ীরা। ব্যবসায়ী মানে উৎপাদক হতে পারে, সার্ভিস রেন্ডারের হতে পারে, বা কোনো মানে আপনার যে নর্মাল যে বিজনেসম্যান মানে দোকানদার যারা তারাও হতে পারে। তো এখন ব্যবসায়ীর কাজ হলো, ট্যাক্স পেয়ারের কাজ হলো আইন অনুযায়ী যে সাধারণ ভোক্তার কাছ থেকে ট্যাক্সটা নিয়ে সরকারকে পে করে দেয়, এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ ভোক্তা কিন্তু নিজে ট্যাক্সটা সরকারকে দিতে পারবে না, তাহলে যে হিউজ পরিমাণ ট্রানজাকশন হবে সেটা কিন্তু সরকারের জন্য হ্যান্ডেল করে ডিফিকাল্ট হবে। আবার সাধারণ ভোক্তার জন্য এটা কিন্তু একটা কাম্বারসাম একটা কাজ হবে, তার জন্য একটা ডিফিকাল্ট ব্যাপার হবে। সেই জন্য আইনে এটাকে ইজি করা হয়েছে। ইজি করে যে ব্যবসায়ীকে দায়িত্ব, ঠিক আছে তুমি ব্যবসা করবে, তুমি যখন সেল করবে এট দ্য টাইম অফ সেল তুমি ট্যাক্সটা কালেক্ট করে নিবে, কালেক্ট করে এট দ্য এন্ড অফ দ্য মান্থ সরকারকে তুমি দিয়ে দিবে। এটা হলো ব্যবসায়ীর দায়িত্ব। এখন এই যে আপনি যেটা বললেন যে ব্যবসায়ীদের তাহলে সমস্যাটা করে, ব্যবসায়ীদের আসলে কোনো সমস্যা নেই। তারা যদি তাদের কাজটা ঠিক মতো করে, এই যে আপনি বললেন যে আপনি ট্যাক্সটা পে করছেন, আমিও কিন্তু ট্যাক্স পে করছি, কিন্তু কথা হলো যে আমার থেকে যিনি ট্যাক্সটা কালেক্ট করছেন উনি টাকাটা নিয়ে কি করছেন, এইটাই আসলে মানে দেখার বিষয়, উনি আসলে কি করছেন। তো ইএফডিতে যেটা আমরা করলাম সেটা হলো যে রিয়েল টাইম যে ট্রানজ্যাকশনগুলো যখন সেল হবে তখন রিয়েল টাইম ট্রানজ্যাকশন হবে। উনি যখন ইএফডিতে এন্ট্রি দিবেন, এন্ট্রি দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের সফটওয়্যারের মধ্যে ইএফডিএমএস সফটওয়্যার, সেই সফটওয়্যারের মধ্যে সরাসরি আমাদের যে সেন্ট্রাল সার্ভার আছে সার্ভারে চলে যাচ্ছে। এই সার্ভারটা রাখা আছে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে। যখন ওখানে চলে যাবে তখন কিন্তু আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, এটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন আমার চেয়ারম্যান স্যারের কাছে, উনি কিন্তু প্রতিদিন দেখেন, মানে প্রায়ই দেখেন উনি যে উনি কোন দোকান কত টাকা ভ্যাট, কত টাকা চালান কাটছেন, কত টাকা ভ্যাট দিচ্ছেন। এরকম করে আমাদের যারা বিভিন্ন লেভেলের অফিসার আছে তাদের সবার মোবাইলে কিন্তু এই অ্যাপটা আছে এবং তারা দেখেন মনিটরিং, রিয়েল টাইম মনিটরিং। স্যার আমার প্রশ্নটি একেবারে সাধারণ মানুষ যারা আছেন এবং আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু অজুহাতের কোনো শেষ নেই। আমি কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই কারণে, এবং আমি শুরুতেই বলেছি কাকে না চিনি, কিন্তু প্রশ্নটি হচ্ছে তারা যে ভাষায় কথা বলেন, যে প্রথম কথা হচ্ছে যে এখন আমরা কোভিড মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, এখন যদি আমরা প্যাকেজ ভয়ের আওতায় যদি এই বছরটি আমাদের রাখা যেত তাহলে কিন্তু মুক্ত মানে ঠিক এই ধরনের কথা, এবং আবার আপনাদের সঙ্গেও ঠিক একই ধরনের কথা। আবার যারা ক্রেতা যারা ভোক্তা তাদের কথা হচ্ছে যে আমরা যেহেতু করোনার মধ্য দিয়ে যাচ্ছি, এখন আপনারা যদি সেটি না করেন তাহলে কি হবে, মানে দুই দিক থেকেই কিন্তু লাভবান হচ্ছে। কারণ আমি যে কথা বলছি একেবারে গবেষণালব্ধ কথা, যে এইটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তে। সেই ধারাবাহিকতায় বাস্তবতার নিরিখে কোনো পরিকল্পনা, যে আমার কথা হচ্ছে যে রাজস্ব যেন সরকারি কোষাগারে যায়, এটি হওয়া উচিত মূল উদ্দেশ্য। আপনার সাথে আমি পরিপূর্ণভাবে একমত যে আমাদের আসলে যে আপনি যখন একটা জিনিস কিনছেন সেটা কিন্তু ভ্যাট পেড, কেন ভ্যাট একটা পরোক্ষ কর। আপনি জানেন যে পরোক্ষ করের বৈশিষ্ট্যই হলো যে ইম্প্যাক্ট পড়বে একজনের উপর, ইনসিডেন্স পড়বে ফাইনাল যিনি কনজিউমার, ফাইনাল যিনি বায়ার তার উপর। তো আপনি যখন কিনবেন, আমরা যখন নর্মাল একজন কনজিউমার, জেনারেল একজন পাবলিক হিসেবে আমরা যখন কিনতে যাব, ট্যাক্সের ইনসিডেন্সটা কিন্তু আমাদের উপর পড়ছে। আর ইম্প্যাক্টটা পড়ছে কার উপর? ইম্প্যাক্টটা পড়ছে বিক্রেতার উপর। এখন ইম্প্যাক্ট বিক্রেতা করছে ওই জিনিসটা স্ট্রেচ শিফট করে দিচ্ছে, তার কিন্তু কোনো ভ্যাট দেওয়া লাগছে না। তারা বলছে যে তাদের প্রফিট থেকে ভ্যাট দেওয়া লাগে, অমুক তমুক, তাকে তো কেউ বলেনি প্রফিট থেকে তুমি ভ্যাট দাও, তাকে বলা হয়েছে যে তুমি ভ্যাট কালেক্ট করো। সুতরাং তার উপর আসলে তারা কেন এটা মানে এটাকে অপোজ করছে আমি জানি না, অপোজ করা উচিত না, কারণ তাহলে ভ্যাটটা
এমন হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা শুনেছি যে তারা হয়তো যে ভ্যাটের টাকাটা যেটা কালেক্ট করছে সেটা হয়তো সরকারি ট্রেজারিতে জমা দিচ্ছে না, তার এটাকে প্রফিট মনে করছে, এডিশনাল প্রফিট মনে করছে। তো এটা তো ঠিক না আসলে। আমাদের যেটা করা উচিত হলো যে তাকে সরকার একটা দায়িত্ব, যে আমার পবিত্র দায়িত্ব, কারণ দেশের উন্নয়নের জন্য কিন্তু সরকার টাকা দরকার, তাই না? টাকা তো সরকার কালেক্ট করে কিভাবে? ট্যাক্সের মাধ্যমে তো, এবং জনগণের ট্যাক্স এবং জনগণের সেবাতেই কিন্তু সরকার এই টাকাগুলো খরচ করছে। এখন কিছু লোক যদি এই টাকাটা সরকারকে না দেয়, সরকার কিন্তু লুজার হচ্ছে। এট দ্য সেম টাইম না মানে জনগণ যে এইটা যেমন একটা দিক, মানে সরকার লুজার হচ্ছে বা আপনাদের নিষ্ঠা আন্তরিকতার সেটার তো আর কম নেই, কিন্তু তারপরেও যখন কোভিডের মতো মহামারী আসে সেটার উপর ভিত্তি করে সরকার যখন কাটিয়ে ওঠার একটা চেষ্টা করে, জি, তখন জি। কিন্তু দায়িত্বটা আরো বেশি। অবশ্যই দায়িত্ব এই আরো ধারাবাহিকতা বেড়ে আমি যাচ্ছে। মোস্তফা ভাই আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে এই যে একটা জিনিস যে আমাদের বাজেটটা যেভাবে হয়, অর্থাৎ বাজেটের মানে সিংহভাগ আয় কিন্তু এনবিআর থেকে আসতে হয় একেবারে, মানে অর্থাৎ আমরা যত কথাই বলি, যত বড় বড় কথা বলি, কিন্তু দিস ইজ ফ্যাক্ট যে এনবিআর যদি কোনো কারণে সেই দায়িত্বটি পালন করতে না পারে, তাহলে কিন্তু বাজেট ঘাটতি হচ্ছে, সত্যি কিনা? আচ্ছা আচ্ছা, কিন্তু সেই ধারাবাহিকতায় লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে আমাদের মানসিকতা থেকে শুরু করে বা যারা দিচ্ছেন ভ্যাটে তাদের মানসিকতার আমূল পরিবর্তন দরকার, এটা কি আপনি মনে করেন? আমি মনে করি প্রথমে যেটা বলবো যে বলি যে আপনি যে প্রথমে কন্ট্রিবিউশনের কথা বললেন, যে আমাদের যে এনবিআর যে রেভিনিউ দিচ্ছে, এই রেভিনিউর আবার আপনার লোকাল স্থানীয় পর্যায়ে যে ভ্যাট, এটা দিচ্ছে 40%, আর আমদানি পর্যায়ে যে ভ্যাট আমরা আদায় করছি 16%, অর্থাৎ টোটাল রাজস্বের 56%ই কিন্তু ভ্যাট থেকে আসছে। আর এখন এটা দিনে দিনে তো বৃদ্ধি করতেই হবে, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এই যে মুবিন কবির সাহেব একটু আগে যেটা বললেন যে এই যে আমি কিছু টাকা এখান থেকে সরাই প্রফিট হিসেবে মনে করে আমি ভ্যাটটা সংগ্রহ করলাম, অথচ এটা দিয়ে দেওয়ার সময় মনে করতেছি সরকারের কোষাগারে যে আমার লস হচ্ছে, এটা প্রফিট না। আর যেমন করোনা মহামারীর মধ্যেও কিন্তু আমরা কখনোই বলি নাই যে আপনাদের বিক্রি না হলে ভ্যাট দিতে হবে, যা বিক্রি হবে সেটার উপর দিবেন। সেই জন্যই তো আমার ইএফডি মেশিন যে আমার বিক্রি হয়নি, অতএব আমি দিই, যে আপনি দেখেন, কিন্তু তারা সেটাও করবে না, উল্টো মানে আমি যে ভাষায় কথা বলছি, হয়তো অনেকে ভাবতে পারে যে, কিন্তু আমরা তো প্রত্যেকটা পদে পদে এই ধরনের ব্যবসায়ীদের দেখছি, মানে আমি যে শুধুমাত্র যে মন গড়া কথা বলছি তা কিন্তু না, কারণ আপনারাও দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছেন, আপনারাও কিন্তু খুব ভালো করে বোঝেন ব্যাপারটি, তাই না? তো সেই পরিস্থিতিতে কি করণীয়? এটা একটা ব্যাপার আছে, যেমন মোটিভেশন একটা ব্যাপার, সরকারের প্রচার প্রচারণা এবং আমাদের বুঝানো তাদেরকে, ব্যবসায়ীদেরকে। ভোক্তারা কিন্তু বোঝে, ভোক্তাদের তো ট্যাক্স না দিয়ে কোনো উপায় নেই, তারা কিন্তু ভ্যাটটা ঠিকই দিচ্ছে। এখন যারা সংগ্রহ করতেছেন তাদেরকে বুঝানো যে আপনারা এই যে এইটা সংগ্রহ করতেছেন এটা ঠিকভাবে দেন, না দিলে কিন্তু তারা বিপদেও পড়তেছেন। যেমন আমাদের বিভিন্ন ধরনের মেজার আছে, যেমন প্রিভেন্টিভ মেজার আছে, আমরা অডিট করি, আমরা তাৎক্ষণিকভাবে দেখি, তারা বিপদেও পড়তে পারে, তারা মামলায় পড়ে যায়, এবং পরেও প্রচুর অসংখ্য কিন্তু মামলা হয় আমাদের ভ্যাটে, অসংখ্য মামলা করা হচ্ছে, যারা ফাঁকি দিচ্ছে, ওই ফাঁকি দেওয়ার টাকা ডিমান্ড করা হচ্ছে, জরিমানা করা হয়। তো আইনে সবকিছু ব্যবস্থা আছে, তো আর এগুলা কিন্তু তারাও জানে, তারপরেও অনেক জায়গায় প্রচেষ্টা করা হয়। তো সেটা এখন এই যে প্রচার প্রচারণা, তারপর আমাদের যে ডিপার্টমেন্ট, আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে যে কমিশনারগুলো, এখানে জনবল কিন্তু আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে, এবং ভবিষ্যতে আরো সম্প্রসারণ করা হবে। আমরা যতটুকু জানি এটা সম্প্রসারিত করা হবে, একদম গ্রাসরুট লেভেলে চলে যাবে, এবং স্টেক হোল্ডারদের সঙ্গে যে আমাদের বোঝাপড়া এবং বোঝানো সবগুলা কিন্তু এটা শানিত করা হবে এবং ত্বরান্বিত করা হবে। এনবিআর এই লক্ষ্যে কিন্তু একদম প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। স্যার, আপনি যতই শানিতের কথা বলেন, ত্বরান্বিতর কথা বলেন, বাস্তবতার যে জায়গাটা, সেটা আমি আসতে চাই একটু মমিনুল স্যারের কাছে। স্যার দেখেন, আমাদের যে সমস্ত যারা উদ্যোক্তা আছেন, বা আমার কাছে যে সমস্ত পরিসংখ্যান আমরা প্রতি বছরই পাই, প্রতি বছরই একটা যে ফাইন্যান্সিয়াল গ্লোবাল ইন্টিগ্রিটির যে তথ্যটি আসে, কি যে অন এভারেজ 65 থেকে 87,000 কোটি টাকা আমাদের এখানে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে দেশে পাচার হয়। মানে একেবারে পরিষ্কার কথা, বা যে এভারেজটা 65 টু 65 থেকে 67, 74-75 হাজার কোটি টাকা পর্যন্ত এটা হয়, মানে অন এভারেজ।
এখন কথা হচ্ছে যে এইটা যারা করেন, আমাদের খুব আগ্রহ যে এই তালিকায় কারা থাকেন, কারা বেগম পাড়া বানিয়েছেন কানাডাতে, সেটা আমার চেয়ে আপনি অনেক বেশি ভালো জানেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর চালাচ্ছেন, মালিকানায় আছেন, তাদের মধ্যে কিন্তু এই ভ্যাট না দেওয়ার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ ভোক্তারা দিচ্ছে, তারা কিন্তু দিচ্ছেন না। ধরেন সুপার চেইন শপের 3টার নাম বলতে পারি যে যারা এই তালিকায়, বা পানামা পেপারস কেলেঙ্কারিতে এরকম অনেকের নাম এসছে, এবং তারা শীর্ষ ব্যবসায়ী এবং তারা দলীয় অনেক বেশি প্রভাবশালী, এবং তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এই ধরনের, অর্থাৎ সরাসরি ভোক্তার সাথে সম্পৃক্ত, অর্থাৎ ভোক্তা দিয়েছে, তারা সেটি দেয়নি। এই ধারাবাহিকতায় আপনাদের কি মনে হয় না যে এখানে আরো বেশি সময় দেওয়া উচিত বা আরো বেশি মনোযোগ দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন আন্ডার ইনভেস্টিং, ওভার ইনভেস্টিং, এটা তো আসলে ভ্যাটের সাথে সেভাবে সম্পৃক্ত না। ওইটা হলো আমদানি রপ্তানির সাথে, কাস্টমসের সাথে রিলেটেড। তো আমার দপ্তর হিসেবে সেটার সাথে অবশ্যই একটা সম্পৃক্ততা আছে, কিন্তু আজকে যেহেতু ভ্যাটের অনুষ্ঠান। না স্যার, আমি একটু বুঝিয়ে বলি, আমি হয়তো বুঝিয়ে বলতে পারিনি। বুঝতে পেরেছি আপনার পয়েন্ট আছে। যে কোনো মূল্যে আপনার হাতে অর্থ চলে আসার পরে সেটা আমি কিভাবে পাচার করব, সেটা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, কিন্তু আমি তো অর্থের মালিকই হলাম ব্যাট ফাঁকি দিয়ে। আমি সেই কথাটি বুঝতে পেরেছি। সেখানে এটা এক ধরনের, আসলে আমাদের যে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, সেটা 27টা প্রেডিকেট অফেন্সের কথা বলা আছে। তো যেভাবে কর ফাঁকি দিয়ে আপনি যেভাবে অর্থ আপনি উপার্জন করুন না কেন, সেটা তো ব্ল্যাক মানি, এবং সেটা কিন্তু আপনার প্রেডিকেট অফেন্সের মধ্যে পড়লে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় পড়বে। সেটা অবশ্যই তদন্ত করতে হবে, সেটা তদন্ত করবে ভ্যাট দপ্তর সংশ্লিষ্ট। আর কাস্টমসের যদি কিছু হয়, কাস্টমসের সংশ্লিষ্ট দপ্তর করবে। তা আপনি যেটা বললেন সেটা কিন্তু আসলে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে এভাবে যারা অর্থ উপার্জন করছে, যারা অর্থ জমা করছে এবং যারা হুন্ডির মাধ্যমে বা যে কোনোভাবেই বিদেশে পাচার করছে, তাদের ক্ষেত্রে আমরা কি করছি? আসলে তাদের ক্ষেত্রে আমরা অনেকগুলো দপ্তর কাজ করছে। এর মধ্যে আমাদের এনবিআর আছে, সিআইডি পুলিশ আছে, পুলিশের সিআইডি আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বিএফআইউ, আর দুদক আছে। তো প্রতি ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রত্যেকটা দপ্তরের যে কার্যক্রম, যদি আপনি একটা হিসাব নেন, যে হয়তো আমাদের উল্লেখযোগ্য আপনারা বলতে পারেন যে পরিমাণে আমাদের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা ছিল, আমরা সেভাবে দিতে পারছি না, কিন্তু তারপর কার্যক্রম কিন্তু চলছে, কার্যক্রম হচ্ছে না তা কিন্তু অনেক লোকের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি, মানে কার্যক্রম চলছে। তার অন্যতম প্রমাণ আমি সেটাই বলতে চাই যে প্রতি বছর আমাদের বাজেটটা যেভাবে বাড়ে, প্রতি বছরই তো বাড়ছে, একেবারে অন এভারেজ যদি আমরা বলি যে প্রতি বছর প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি বাজেটটা বাড়ে গতবারের চেয়ে। তাহলে এটা এনবিআর এবং আপনারা সেটা আদায় করতে পারেন বলে, সক্ষমতা আছে বলেই তো, তাই না? আমি বাজেটটা বলছি আপনাকে, সেটা হলো যে আপনার সরকারি সম্পর্কে যদি ধারণা থাকে, প্রশাসন সম্পর্কে, সেটা হলো সরকারের বাজেট কিন্তু নির্ধারিত হয় সরকারের খরচের উপর ভিত্তি করে। সরকার ডিসাইড করে যে ওই অর্থ বছরে তার কতটুকু খরচ হবে। খরচের 2টা খাত থাকে, একটা হলো উন্নয়ন খাত আর একটা হলো রাজস্ব খাত। তো আমাদের মেজর একটা অংশ কিন্তু উন্নয়ন খাত, এবং উন্নয়ন খাতের আমাদের যে বড় বড় প্রজেক্টগুলো হচ্ছে, উন্নয়ন খাত সরকার কিভাবে করবে এটা করে প্ল্যানিং কমিশন, প্ল্যানিং মিনিস্ট্রি। তো ওরা করার পরে যে সরকারের যে একটা কমিটি আছে, রিসোর্স কমিটি, ওই রিসোর্স কমিটিকে এটা বলে দেয় যে আমাদের এই বছর এই উন্নয়নের জন্য এই পরিমাণ অর্থ লাগবে, এবং সেটার ভিত্তিতে কিন্তু এনবিআরকে টার্গেটটা দেওয়া হয়। এনবিআর সক্ষমতার ভিত্তিতে কখনোই কিন্তু এনবিআরকে টার্গেট দেওয়া হয় না, কিন্তু এনবিআর তারপরেও ট্রাই করে যে সরকার যে টার্গেটটা এনবিআরকে দিয়েছে তার ভিত্তিতে এনবিআর তখন পলিসি নির্ধারণ করে। আমি বলে দিচ্ছি, পলিসি নির্ধারণ করে এনবিআর এর মূল পলিসি টুল হলো 3টা, একটা হলো কাস্টমস অ্যাক্ট, একটা ভ্যাট অ্যাক্ট, আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো ওই পলিসি টুলের ভিত্তিতে এনবিআর প্রতি বছর বিভিন্নভাবে হয় করে নেট বৃদ্ধি করে অথবা হার বৃদ্ধি করে, কোন একটা করে, কোন একটা মেকানিজম এনবিআর তৈরি করে, সেই ভিত্তিতে এনবিআর ট্রাই করে। এনবিআর কেই তো করতে হচ্ছে, না এনবিআর পুরোটা একা করে না, এনবিআর একটা পোর্শন, ঠিক আছে। এনবিআর ছাড়াও সরকারের আরো আয় আছে, যেমন এনবিআর ছাড়া সরকার সঞ্চয়পত্র বিক্রি করে, ব্যাংকের থেকে লোন নিয়ে, বিদেশ থেকে লোন নিয়ে, এটাও কিন্তু সরকারের একটা পলিসি। কিন্তু বিদেশ থেকে আমরা লোন নেই, হ্যাঁ না ঠিক আছে, আমি কন্টিনিউ করি। আপনি দেখবেন, আপনি যদি আমাদের মানে এনবিআর এর যে অর্জন, মানে এনবিআর যে রাজস্ব আহরণ প্রতি বছর যদি আপনি হিস্ট্রিক্যাল একটা ডেটা নেন, তাহলে দেখবেন যে 1972 সালে ছিল এটা 166 কোটি টাকা, 1972 স্বাধীনতার জাস্ট পরপর। সেই রাজস্ব কিন্তু গত বড় হচ্ছে 2,25,00,000 টাকা, এই স্যার 2,25,000 কোটি টাকা। আপনি জাস্ট জামটা চিন্তা করেন,
তো এই যে প্রতি বছরই কিন্তু এনবিআর আপনি গ্রাফ যদি দেখেন কোনো বছরই কিন্তু আগের বছরের চেয়ে কম না, প্রতি বছরই বাড়ছে। এখন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হলো যে মানুষের যে কর দেওয়ার অ্যাবিলিটি সেই অনুযায়ী মানুষ কর দেয় কিনা। এটা হলো দুইটা সিস্টেম আছে, একটা হলো ইনকাম ট্যাক্স হলো ডাইরেক্ট কর, আমি আপনি যেটা দিচ্ছি সেটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স আমিও দিই আপনিও দেন, ঠিক আছে। আরেকটা হলো পরোক্ষ কর, যে ভ্যাট আমরা আদায় করছি। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা আছে যে আমাদের নেট বাড়ানো দরকার ছিল, হয়তো সেভাবে নেট বাড়ে নাই, এটা আমাদের সক্ষমতার অভাব হতে পারে, অথবা আমাদের সোশ্য ইকোনমিক সিনারিও এরকম যে ওটা আসলে বাড়ানোটা একটু ডিফিকাল্ট, মানুষের অনেক বেশি হয়, কে জানি মানুষ অনেক এটাকে বাধা দেয়। আর ভ্যাটের ক্ষেত্রে আপনি দেখেন যে সে একই সাইকোলজি কিন্তু ভ্যাটেও কাজ করছে, যারা ইনকাম ট্যাক্স দেয় তারাই কিন্তু ভ্যাটে মানে ভ্যাটটা হয়তো কালেক্ট করছে কিন্তু সরকারকে প্রপারলি একই লোক হয়তো দেখবেন যে আপনি করে দেখবেন যে সে একই লোক হয়তো এই কাজটা করছে। তো সাইকোলজিটি ওরকম যে ওই যে মানে এটা মানে আমরা ডিসিপ্লিনের মধ্যে আসতে চাই না, ওই যে মানে আমরা ডিসিপ্লিনের মধ্যে আসতে চাই না, এটা যেমন আমরা রাতারাতি সুইজারল্যান্ড চাই, এটা আমাদের এটা বড় সমস্যা। হ্যাঁ, তাহলে সেই জায়গায় উদ্বুদ্ধ করা এবং তাদেরকে বুঝতে দেয়া, এই যে আমাদের ভ্যাট দিবস, কাস্টম দিবস বা আয়কর দিবস যে পালন করবে, এটা প্রতি বছর আসলে পালন করার উদ্দেশ্যটা হলো মানুষকে অ্যাওয়ার করা, আসলে আপনি ভ্যাট দিলে আপনারই লাভ, আপনি ট্যাক্স দেন আপনারই লাভ, এই টাকা আপনার জন্য দেশের জন্য খরচ হবে। এখন আপনি সুন্দর সুন্দর রাস্তা চাইবেন কিন্তু পয়সা দিবেন, এটা তো হয় না। স্যার, আমি মোস্তফা আলী স্যার আপনার কাছে একটু আসবো যে একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে ছোট বড় প্রায় 54টা বড় মেগা প্রজেক্ট কিন্তু চলছে, তার বলবো যে প্রায় 46% মানে আমাদের নিজস্ব অর্থায়নে, মানে সেই প্রজেক্টগুলোর। তো পদ্মা সেতু তো অলমোস্ট আমরা আমরা তো একেবারে মানে কি বলবো যে একেবারে পুরোটা দৃশ্যমান এরকম একটা পর্যায়ে আমরা চলে এসেছি। তো সবকিছু মিলে যে কথাটা আমরা বলছিলাম যে আমরা রাতারাতি উন্নয়ন চাইবো, কিংবা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগাল দিব পানের থেকে চুনটি খসলে, কিন্তু কখনোই আমরা এটা বলি না যে আমার যতটুকু দেয়া সেটা কিন্তু আমরা দিই না। এক্ষেত্রে উদ্বুদ্ধকরণ একমাত্র উপায়, কিভাবে উদ্বুদ্ধ করতে পারি যে নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা বা দেশপ্রেম। যে দেখেন এই দেশ, যেমনটা স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে মাত্র 786 কোটি টাকার বাজেট প্রথম বাজেটটি, আর এখন 4,00,000 কোটি টাকার বাজেট, তাই না? তো দেশ বড় হচ্ছে, মানুষের আয় বাড়ছে এবং সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু মানসিকতার দিক থেকে আমার মানসিকতা ওরকমই রয়েছে। আমি কিন্তু আমাকে বলছি, আমি অন্য কাউকে বলছি না। সেই জায়গাটিতে মোটিভেশনাল কার্যক্রম কতটা বাড়ানো দরকার? এখন যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, যেভাবে মোটিভেট করছি, কাজ কিন্তু হচ্ছে। কেননা প্রতি বছর দেখেন আপনি 20% গ্রোথ হচ্ছে রেভিনিউ। তো এই যে প্রতি বছর যে রেভিনিউটা বাড়তেছে, এটা কিন্তু যদি কোনো মোটিভেশনাল ওয়ার্ক না থাকতো তাহলে কিন্তু এত বাড়তো না। আমি আরো বাড়ানোর কথা, হ্যাঁ, আরো বাড়াইতে গেলে এই যে সরকারের যেগুলো টুলস আছে এগুলো কাজ করবে। এবং এই যে যেমন পেমেন্ট সিস্টেম করতেছে, অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন নিচ্ছে, অনলাইনে রিটার্ন সাবমিশন করতেছে, সব কিছু এগুলো করা হচ্ছে মূলত যাতে কোনো ফাঁকি না দিতে পারে, যেন নেটের বাইরে না থাকতে পারে, নেটওয়ার্কে কোঅর্ডিনেটের বাইরে যাতে না থাকে, সেই জন্য যা যা করা প্রয়োজন এনবিআর সেগুলোর দিকে আগাচ্ছে। যেমন এই যে ভ্যাটটাকে পুরো অনলাইন ভিত্তিক করে ফেলছে। ভ্যাট আপনি ঘরে বসে ভ্যাট রেজিস্ট্রেশন নিচ্ছেন, রিটার্ন জমা দিচ্ছেন, এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আপনি ট্রেজারিতে জমা করতে পারবেন, সেই ব্যবস্থা হচ্ছে, যাতে করে কেউ ফাঁকি যুগের মধ্যে না পড়ে। এমন এক সময় ছিল যে জাল ট্রেজারি চালান দিত, এই সমস্ত করতো, এখন এই সুযোগ নাই। তো এইভাবে কিন্তু বিভিন্ন মেজার নিচ্ছে, বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে এইগুলাতে প্রতিহত করার জন্য। শুধু যে মোটিভেশন তা না, এনফোর্সমেন্ট কিন্তু করা হচ্ছে। আমাদের যে টুলস আছে, যে বিভিন্ন করের অফিস, ভ্যাট, কাস্টম, সবখানে কিন্তু এনফোর্সমেন্টের ব্যবস্থা আছে। এমনকি যে মুবিন কবির সাহেব যেটা আছেন শুল্ক গোয়েন্দা তদন্ত, এটা কিন্তু মূলত এনফোর্সমেন্ট করে থাকে। এবং আমাদের মূসক গোয়েন্দা নিরীক্ষা আছে, ভ্যাটের তারা গোয়েন্দা করেন, এই যে ডক্টর ময়ূর ওখানে পদস্থ আছেন। তো এখন আমরা এনফোর্সমেন্টেও যেমন যাই, মোটিভেশনও একসঙ্গে কাজ করা হয়, এবং এনফোর্সমেন্টের ফলেও কিন্তু আমাদের হিউজ ফাঁকি উদ্ঘাটিত হয়, সেগুলো আমরা আদায় করি। তো মামলা চলে, শেষ পর্যন্ত মামলা জিতলে আমরা টাকা আদায় করি। কাজেই দুইটা কিন্তু পাশাপাশি চলতে থাকে। এবং এটা শুধু যে আমাদের দেশে তা না, আমিও বছর 2-3 আগে আমি জাপানে গিয়েছিলাম, ওদের ইনকাম ট্যাক্স একাডেমি। ওখানেই শুনলাম ওরা যে বললো আর কি, ওখানে বললো যে
একটা অঞ্চলে দেখা যাচ্ছে যে সবাই ইনকাম ট্যাক্স দিচ্ছে, অথচ একজন খুব ভালো চলে, ভালো খায়, ভালো চলাফেরা করে, তার ইনকাম ট্যাক্স কম দেয়, তখন ওই এলাকার লোকজনই ওই ইনকাম ট্যাক্স অফিসে খবর দিয়ে দেয় যে সে তো কম ট্যাক্স দেয়, সে কিভাবে এত ভালো চলতেছে জাপানের মতন দেশে। অর্থাৎ অ্যাওয়ারনেস, সবাই কিন্তু সচেতন যে কেউ ফাঁকি দিচ্ছে কিনা, জনগণও। তা আমাদের দেশেও একসময় এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাওয়ারনেস আসবে, অ্যাওয়ারনেস জনগণ সচেতন হবে যে হ্যাঁ ঠিক আছে, কে ট্যাক্স দিচ্ছে কিনা। যেমন একই সেক্টরে মনে করেন যে রেস্টুরেন্ট আছে, বিক্রি করতেছে, 10 জন ভালোভাবে দিচ্ছে, কেএফসি ঠিকভাবে ট্যাক্স দিচ্ছে, পাশাপাশি আরেকটা ওই রকম হলো, সে ট্যাক্স দিচ্ছে কিনা, তখন তারাই বলবে যে এই ট্যাক্স দিচ্ছে না। স্যার, আমি আপনার কথার সূত্র ধরে আমি একটু রবীন্দ্র করিম স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় যে অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার একটি মন্তব্য, তিনি বলছিলেন যে আর কতকাল আমরা এই বিষয়গুলো নিয়ে লড়াই করব, এবং তাহলে দেশটির স্বাধীনতার এত বছর তৈরি হলো, এখনো উদ্বুদ্ধ করতে হবে, এখনো নিরুৎসাহিত হন গ্রাহকরা, এটি আর কতকাল। এবং তারা তখন একটি পলিসি নির্ধারণ করলেন যে স্কুলের পাঠ্যসূচিতে বিশেষ করে ট্যাক্স, ভ্যাট এইগুলো দিলে কি সুবিধা পাওয়া যায়, এবং এই যে টাকাটি এই মুহূর্তে যারা দিচ্ছেন ঠিক 10 বছরে তার 3 গুণ 4 গুণ একটা সেবার একটা বড় অংশ নিয়ে কিন্তু তার সামনে হাজির হচ্ছে, এরকম পাঠ্যপুস্তকে সেটি অন্তর্ভুক্ত করলেন একটি দিক। অন্যদিকে আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের প্রথম বাজেটটি যখন দেয়া হলো, বাংলাদেশ সরকার 72 সালে যখন তাজউদ্দিন স্যার এই বাজেটটি দিলেন, এবং বাজেটটি বঙ্গবন্ধুরই মানে সব ফুটনোট, শুধু তাজউদ্দিন স্যার শুধু তার টেকনিক্যাল দিকগুলো। সেই বাজেটের একটি প্রধানতম কথা হচ্ছে যে রাজস্ব আহরণের নীতি অবশ্যই জনবান্ধব হতে হবে, মানুষের যেন ভীতি না হয়, এবং যতক্ষণ না পর্যন্ত মানুষকে ইনভলভ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই নীতি ফলিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা কি এখনো আছি? আমরা অনেকগুলো সামরিক শাসক দেখেছি এবং তারা দেখেছি যে এই সাধারণ মানুষকে ইনভলভ না করার প্রবণতাটা বেশি। তাহলে তো আমরা আগামী 75 বছর যখন মুক্তিযুদ্ধের আমরা পালন করব, তখন অটল বিহারী বাজপেয়ীর মতো বলতে হবে যে এখনো আমরা এটা করতে পারলাম না। স্যার কি বলবেন? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে সেটা হলো, বাজপেয়ী তো স্টেটসম্যান ছিলেন। স্টেটসম্যানরা যখন একটা কথা বলে ওটা কিন্তু এটা মানে ধ্রুব সত্য কথা, মানে ওটার বাইরে আসলে যাওয়াটা ডিফিকাল্ট। তো এখন বাংলাদেশে যেটা হয়েছে, আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রথম বাজেটটা ছিল, আপনি যেটা উদ্ধৃতিটা দিলেন, আমরা মনে করি যে আমাদের জাতির পিতার যে কন্যা, আমাদের জননেত্রী যে ইয়েটা দিচ্ছেন হচ্ছে জনবান্ধব। প্রতিটা ক্ষেত্রেই উনি কিন্তু জনবান্ধবই ইয়ে করছেন, জনগণের সম্পৃক্ততা কিন্তু আছে। কিন্তু যে প্রবলেমটা আমরা বারবার কথা বলছি যে মাঝখানে যারা ট্যাক্স কালেক্টরের এই টাকাটা জনগণ, আমি আপনি দিচ্ছি, কিন্তু জনগণের কোনো সমস্যা নেই, জনগণ না দিয়ে কোনো উপায় আছে, আমার আপনার না দিয়ে কোনো উপায় নেই। কিন্তু সমস্যাটা হলো যে মাঝখানে যারা কালেক্ট করছেন তারা প্রপারলি কেন দিচ্ছেন। এক্ষেত্রে আসলে আপনি যেটা বললেন যে আসলে এখন আর উদ্বুদ্ধকরণ আমরা কিছু করব, কিন্তু আসলে আমাদের এখন এনফোর্সমেন্টের সময়, আমাদের এখন জোর করতে হবে, আমাদের এখন পেনাল অ্যাকশনে যেতে হবে, এবং আমাদের এখন যে আমাদের নতুন যে আইন আছে সেখানে ফৌজদারি মামলা দায়েরের সুযোগ আছে এবং গ্রেফতারের সুযোগ আছে। আমাদের আসলে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। আমার মনে হয় যদি আমরা কঠোর পদক্ষেপ কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, তাহলে মনে হয় যে সিচুয়েশন ইমপ্রুভ করবে। আদারওয়াইজ আমার মনে হয় শুধু কথা দিয়ে আসলে যেটা বলি চিড়ে ভিজে না। স্যার, দুইটা দিক আমার কাছে, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আমি একজন বর্ণাঢ্য এক শিল্পপতিকে চিনি, নাম বললে আপনিও চিনবেন, আপনিও চিনবেন। তিনি একটি বেসরকারি বিশাল গ্রুপের একটা মালিক, তিনি, তার একটা টেলিভিশন রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তিনি উকিলকে ডাকছেন, বলছেন যে এই বিষয়ে 15,000 টাকার মধ্যে এইসব ট্যাক্স যে কেমনে কেমনে করতে হবে সেগুলি করো, আর তোমার কি কি ঘুষ টুস সেগুলি তুমি তোমার মতো করে নিয়ে নাও। একদম মানে আমার সামনেই মানে ঘটলো বিষয়টি। এটা যেমন একটি চিত্র। আবার ভ্যাট অফিস, জেলা ভ্যাট কর্মকর্তা অনেক থাকে, তারা একেবারে নাম বললে সবাই আমরা চিনবো, যে মিষ্টির দোকানে বলছে যে আপনার এটা আনঅফিসিয়ালি ডিলিং করতে হবে যদি আপনি বাঁচতে চান, নয়তো কিন্তু আপনার ইত্যাদি ইত্যাদি, সে ধরনের অভিযোগও কিন্তু আছে। সবকিছু মিলিয়ে এই যে সমন্বয় করাটা, সেটা কিন্তু মোটামুটি একটা কঠিন কাজই। কিভাবে করা যায়?
দাদা, তো আপনি যেটা বললেন আসলে এগুলো তো আসলে অভিযোগ, মানে অভিযোগ, এগুলো প্রমাণ না হওয়া পর্যন্ত তো বলা যাবে না। তো এখন যেটা হচ্ছে যে আমাদের এনফোর্সমেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে। তো এইসব অভিযোগগুলো আসলে যখন আমাদের কাছে আসে আমরা কিন্তু তখন এনফোর্সমেন্ট মেজারে যাই, যেটা বললাম একটু আগে। আমরা এখন আমরা যেমন আর্থিক দণ্ড দেই, তেমনি কিন্তু আমাদের এখন ফৌজদারি মামলাও করছি আমরা। তো আর্থিক দণ্ডতে আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্ট্রেট দ্বিগুণ জরিমানা হচ্ছে। এবং এটার ক্ষেত্রে আমাদের যেটা এখনকার যে সিস্টেমটা সেটা হলো যে দাখিল করতে কিন্তু বাধ্যতামূলক আপনার। অ্যাট দ্য সেম টাইম এটা হলো যারা রেজিস্টার্ড, আর যারা এখন রেজিস্ট্রেশনের আওতায় আসেনি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সার্ভে করছি। প্রত্যেকটা কমিশনার, প্রত্যেকটা কমিশনারেট, আদার দেন কমিশনার যে মোশক গোয়েন্দা, তারাও কিন্তু সার্ভে করছে। সার্ভে করে আমরা নতুন নতুন যারা ভ্যাট পেয়ার তাদেরকে আইডেন্টিফাই করছি এবং ফোর্স রেজিস্ট্রেশন দিচ্ছি। এটা কিন্তু পার্ট অফ এনফোর্সমেন্ট মেজার। এই যে ফোর্স রেজিস্ট্রেশন দেওয়ার একটা হলো গুরুত্বপূর্ণ জিনিস হলো যে যেদিন থেকে তার ভ্যাট দায়িত্ব, কর দায়িত্ব উদ্ভব হলো, মনে করেন আমি আজকে তাকে আইডেন্টিফাই করলাম, কিন্তু তার ভ্যাট দেওয়া উচিত আরো 2 বছর, 4 বছর, 5 বছর আগে থেকে। তাকে কিন্তু আমি ডিমান্ডটা করবো 5 বছর সময় থেকে, এবং ওই দিন থেকেই তাকে কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন দিব না। এই যে মেজার্স গুলো আমরা নিচ্ছি, একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও আমরা যেহেতু এগুচ্ছি, আমার মনে হয় যে কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এটা একটা আমি মনে হয় একটা ভালো ইমপ্রুভমেন্ট আসবে এবং আপনারা একটু দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব, যাওয়ার আগে আপনার শেষ কথা যে যা কিছুই আমরা বলি না কেন, দেশকে ভালোবেসে আসলে ভ্যাটটা আমাদের একটা জাতীয় দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে। সেক্ষেত্রে কিভাবে উদ্বুদ্ধ করবেন, একেবারে খুব কম কথায় দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এটাই বলবো যে যেমন সবচেয়ে যেটা দরকার আমরা করছি ভোক্তা সচেতনতা। তারা যারা কালেক্টর তাদেরকে যেমন আমরা যেমন জিজ্ঞেস করছি তারাও জিজ্ঞেস করবেন যে আমরা যে ভ্যাটটা দিচ্ছি আমার চালান দেন, আমার এই যে ভ্যাটের চালান দেন, আমি নিশ্চিত হব যে আমি আমার টাকাটা সরকারি কোষাগারে আমি চ্যালেঞ্জ করতে পারবো এটা দিয়ে। তেমনি যারা যারা সংগ্রহ করতেছেন তাদেরকেও উদ্বুদ্ধ করবো, আমরা করতেছি, প্রতিনিয়ত করে যাচ্ছি। কেননা এখানে তাদের একটা বড় ভূমিকা কি, তারা যদি এমন আমাদের আইনে আছে যে তারা যদি ভ্যাটটা সংগ্রহ করার কথা তারা যদি সংগ্রহ না করে তারপরে সেটা তাকে দিতে হবে, কেন কর আরোপ আছে তার উপর, তাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে, সে যদি এটা ছেড়ে দেয় যে না আমি এটা কালেকশন করিনি আমি দিব না, তা কিন্তু চলবে না, তাকে ওই ভ্যাটটা দিতে হবে। তো এখন সার্বিকভাবে এটা যেমন প্রত্যক্ষ কর থেকে পরোক্ষ কর একটু পিকুলিয়ারিটি আছে, যেমন এখানে ভোক্তা আছে, মধ্যস্বত্বভোগী আছে, আমরা এই সরকারে যারা আছি এর মাঝখানে কাজ করতে হয়। তখন এই উদ্বুদ্ধ করতে গেলে যে স্টেক হোল্ডার, যে বিভিন্ন আপনার চেম্বার অফ কমার্স আছে, এফবিসিসিআই আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তাদেরকেও সম্পৃক্ত করতে হবে এবং তাদের ভূমিকা আছে, তাদেরকে নিয়ে কাজ করতে হবে। কেননা সবাই তাদের সদস্যভুক্ত, এবং তারা যদি ঠিকভাবে উদ্বুদ্ধ করে, আমরা যেমন উদ্বুদ্ধ করি, যেমন চেম্বার অফ কমার্স, এফবিসিসিআই, তারা যদি এগিয়ে আসে আমাদের সাথে, সরকারের সাথে তারা এগিয়ে আসছে, আরও যদি বেশি এগিয়ে আসে এবং সমন্বিতভাবে সবাই চেষ্টা করলে, এবং মিডিয়া আপনারা যেমন ইয়ে করছেন, প্রচারণা করছেন, সংবাদপত্র, টেলিভিশন, সবাই যদি সমন্বিতভাবে কাজ করে, আমার মনে হয় এটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারব। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময়ই এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে এগিয়ে আসি, এবং আপনারাও ভ্যাট দিবেন, এবং দেশের কল্যাণে, দেশের মানুষের উন্নয়নের জন্য অবশ্যই এগিয়ে আসা উচিত, এবং এটা একটা ইমানের পরীক্ষা। আবারও এটি নিউজের অন্য কোনো আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।